হাসিনার প্রতি ভারতের আগ্রহ কমেছে কি কারণ? ইসলামিক কোনো দলকে বাংলাদেশের ক্ষমতায় চায় না মোদি। এবং সর্বশেষ জানাবো, সরকার কি নির্বাচনের বল বিএনপির কোর্টে ঠেলে দিল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার প্রতি ভারতের আগ্রহ কমেছে কি কারণ? ইসলামিক কোনো দলকে বাংলাদেশের ক্ষমতায় চায় না মোদি। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মোড় স্পষ্ট হয়ে উঠেছে। ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এর পেছনের মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, তবে তার ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দেশটির আগ্রহ এখন স্পষ্টতই কম। বিশেষজ্ঞরা বলছেন দেশে তার জনপ্রিয়তা এবং প্রাসঙ্গিকতা কমে গেছে। ইন্টারপোলের রেড নোটিশ এবং দেশ জুড়ে জনরোষ সেই অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে। প্রায় 10 মাস যাওয়ার পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হাসিনার বিচার কাজ শুরু হয়। বিচারে 5 অভিযোগ আমলে নিয়ে হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। হাসিনাকে আবারও ফেরত চায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস, কিন্তু এবারও হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি নন নয়াদিল্লি। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ভারতের সাথে সম্পর্ক তলানিতে নেমেছে। অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসে মোদী সরকার মেনে নিতে পারেনি। এমনকি ডক্টর ইউনূস এর কৌশলে মোদী সরকার বারবার পরাস্ত হয়েছে। এক কথায় মোদির ঘুম হারাম করে দিয়েছে ডক্টর ইউনূস। এমন অবস্থায় মোদির একমাত্র ভরসা বিএনপি। যেহেতু হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসাতে পারছে না, সেহেতু বিএনপি এখন ভারতের একমাত্র ভরসা। কিন্তু হাসিনাকে নিয়ে দিন দিন বিপদ বাড়ছে মোদির। আন্তর্জাতিক চাপ আসছে তার ওপর। এর জন্য হাসিনার প্রতি ভারতের আগ্রহ কমেছে। এখন যেমন করেই হোক ইউনূসকে সরিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় ভারত। তারা কোনো ইসলামিক মৌলবাদীকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। অন্যদিকে বাংলাদেশ এখন এক নতুন কূটনৈতিক এবং অর্থনৈতিক ধারা অনুসরণ করছে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এক নতুন পরিচয়ে গড়ে উঠেছে। ফলে ভারতের নীতি নির্ধারকেরা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক বজায় রাখাকে এখন ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন। ভারত নিজেও এখন আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনীতিতে ভারসাম্য বজায় রাখতে মনোযোগী। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক টানাপোড়েন এবং সাম্প্রতিক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত সফর সেই কূটনৈতিক সমীকরণকেই তুলে ধরেছে। সফরে বাংলাদেশের প্রসঙ্গ না ওঠায় অনেকেই এটিকে ভারতের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন। বিশ্লেষকদের মতে ভারত এখন আগের মতো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়তেই বেশি আগ্রহী। এতে কৌশলগতভাবে ভারতের স্বার্থ যেমন রক্ষা পাবে, তেমনি প্রতিবেশী দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিও সম্মান জানানো হবে। সঠিকভাবে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে ভারতের আগ্রহের এই পরিবর্তন এক কূটনৈতিক কৌশলেরই অংশ, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নতুন বার্তা বহন করছে। সরকার কি নির্বাচনের বল বিএনপির কোর্টে ঠেলে দিল? লন্ডনে 13 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণায় বলা হয়েছে ডিসেম্বরে নয়, এপ্রিলেও নয়, বরং আগামী রোজার শুরুর আগের সপ্তাহে এবং ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। খবরটি বিএনপিকে আশাবাদী করেছে। দলমত নির্বিশেষে দেশের সাধারণ মানুষও হয়তো মনে করছে যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অনিশ্চয়তা কেটে গেছে। প্রশ্ন হলো, এই যৌথ ঘোষণার মধ্য দিয়ে সত্যিই কি নির্বাচনের ধোঁয়াশা কেটে গেল, বা এটি বিশ্বাস করার মতো পরিস্থিতি কি এখনও তৈরি হয়েছে যে আর 8 মাস পরে অর্থাৎ আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে? এই প্রশ্নের মীমাংসা করতে হলে যৌথ ঘোষণায় উল্লেখিত শব্দগুলো একটু মনোযোগ দিয়ে পড়া দরকার। যৌথ ঘোষণায় বলা হয়েছে, জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের
পরের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। এখানে এটি স্পষ্ট যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা সে কথা বলেননি। তিনি বলেছেন, নির্বাচন আয়োজন করা যেতে পারে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে। সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। অর্থাৎ যদি এই সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা যায় এবং এই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা যায়, তাহলেই কেবল ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এখানে বলা হয়নি যে হবে আর হতে পারের মধ্যে পার্থক্য অনেক। প্রধান উপদেষ্টা হতে পারে বলেছেন, হয়তো নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দায়িত্ব আইনত নির্বাচন কমিশনের বলে। যে কারণে বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের বলেছেন, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে। প্রশ্ন হলো, নির্বাচন যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে হয়, তাহলে 7 থেকে 8 মাস আগে নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে কি করে? নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় সাধারণত 2 থেকে 2.5 মাস আগে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আসা যাক ফেব্রুয়ারি প্রসঙ্গে। বল কি বিএনপির কোর্টে? ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য প্রধান উপদেষ্টা যে শর্তের কথা বলেছেন, তার মধ্য দিয়ে তিনি মূলত নির্বাচনের বলটি বিএনপির কোর্টে ঠেলে দিয়েছেন। কেননা বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক দূরত্ব শুধু নির্বাচনের তারিখ ইস্যুতেই নয়, বরং সংস্কার এবং জুলাই সনদ ইস্যুতেও বিএনপির যে অবস্থান এবং সহযোগিতার সরকার প্রত্যাশা করে, সেখানে যথেষ্ট গ্যাপ আছে বলে দৃশ্যত মনে হয়। এই গ্যাপ পূরণের দায়িত্বটা এখন বিএনপিকে নিতে হবে। বিএনপি যদি সরকারের সংস্কার প্রস্তাবে পুরোপুরি একমত না হয় এবং এই কারণে যদি সংস্কার প্রক্রিয়াটি বিলম্বিত হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি করে? সরকার তখন বিএনপির ওপরেই দায় চাপিয়ে বলতে পারবে যে তারা সংস্কার প্রক্রিয়ায় যথেষ্ট সহযোগিতা করছে না। বিএনপি এখন পর্যন্ত সংবিধান সংস্কার প্রশ্নে ক্রিটিক্যাল। তারা যদি এই অবস্থায় অটল থাকে, তাহলে সরকার সেটা কি মানবে? না মানলে বিএনপির সঙ্গে সরকারের দূরত্ব কি আরও বাড়বে? ফেব্রুয়ারির মধ্যে সরকার আসলে কোথায় কতটুকু সংস্কার করতে চায় তা এখনও পরিষ্কার নয়। গত 10 মাসে কি সংস্কার হলো তা নিয়েও বিতর্ক আছে। 11টি সংস্কার কমিশন যে কয়েকশো সুপারিশ সহ প্রতিবেদন দিয়েছে, তার মধ্যে কয়েকটি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 1 দফা আলোচনা হয়েছে এবং 2য় ধাপের আলোচনা চলছে। যেসব কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হয়নি, সেগুলোর ভবিষ্যৎ কি? সরকার কি আলোচনা বা ঐক্যমত্য ছাড়াই সেগুলোর বাস্তবায়ন করতে চায়, নাকি বাস্তবায়নের জন্য পরবর্তী সরকারের ওপর ছেড়ে দেবে? দ্বিতীয়ত, ঐক্যমত্য কমিশনে আলোচনার পরে কোন কোন বিষয়ে দলগুলোর মধ্যে ঐক্যমত্য হলো আর কোন বিষয়গুলো এখনও ঐক্যমত্য হয়নি, আনুষ্ঠানিকভাবে তার কোনো তালিকা সরকার এখনও দেয়নি। যেসব বিষয়ে ঐক্যমত্য হবে না, সেগুলোর বিষয়ে সরকারের অবস্থান কি হবে? ফেব্রুয়ারির মধ্যে যদি সরকার প্রধানের ভাষায় সংস্কারে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা না যায়, তাহলে এর দায় কি বিএনপিকে বহন করতে হবে এবং এই কারণে নির্বাচন পিছিয়ে যাবে? যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি দ্রুত তথা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, ফলে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কি তাহলে কিছু শর্ত দিয়ে বিচার এবং সংস্কারের প্রক্রিয়ায় বিএনপিকে অধিকতর দায়িত্বশীল করে দিল? অর্থাৎ দ্রুত নির্বাচন চাইলে দ্রুত বিচার ও সংস্কার